নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাতে চলেছি শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত আরোগ্যনিকেতন উপন্যাসের ২০ পর্ব। মহা সমারোহ করেই তিনি মেয়েদের বিয়ে দিয়েছিলেন। তারা আসত। তাদের আসার অজুহাতেই মশাই বংশের অন্দরের রান্নাশালে মাংস প্রবেশ করেছিল। অতীত কথা মনে করতে করতে গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন বৃদ্ধ জীবন মশাই। ওই চক্রধারী ডাক্তারকে মশাই বলেছিলেন, চক্রধারী, বনবিহারী এত সালসা পেরিলা খায় কেন হে? জিজ্ঞাসা করো তো। চক্রধারী হেসে বলেছিল, বনবিহারী তো নিজেই ডাক্তার, ওসব ওর উপরে ছেড়ে দিন। কিন্তু ও নিয়ে আপনি ভাববেন না, সেসব সেরে গিয়েছে। সালসা পেরিলা খায়, শরীর ভালো হবে। আমিও খাই, ভালো। কিন্তু প্রকৃতি অনাচার সয় কতদিন? অমিতাচারী অসতর্ক বনবিহারী পড়ল ম্যালেরিয়ায়। বিচিত্র ব্যাপার, ডাক্তার বনবিহারী কুইনিন খেত না, কুইনিনের বদলে প্রতিষেধক হিসাবে খেত ব্র্যান্ডি। মশাই নিজে খেতেন শিউলি পাতার রস, মধ্যে মধ্যে কুইনিনও খেতেন। বনবিহারী হাসত। দেশে তখন প্রবল ম্যালেরিয়া। বছরের পর বছর পাহাড়িয়া নদীর বন্যার মতো দেশকে বিধ্বস্ত করে চলেছে, ওই দাঁতুর মতো। জ্বর হলে বনবিহারী ম্যালেরিয়া মিক্সচারের সঙ্গে আউন্স দুয়েক ভাইনাম গ্যালিসিয়া মিশিয়ে নিত। নিজেই প্রেসক্রিপশন করে নিজের ডাক্তারখানা থেকে আনিয়ে নিত। নিজের ডাক্তারখানায় না থাকলে পাঠাতো নবগ্রামের সীতারামের দোকানে। সীতারাম বনবিহারীর সঙ্গী হয়ে উঠেছিল। সীতারামও মরেছে অকালে। অমিতাচারের নিমন্ত্রণে মৃত্যু তার জীবনে এসে প্রবেশ করেছিল কদর্যতম মূর্তিতে। কুষ্ঠ হয়েছিল সীতারামের। কখন হয়েছিল উপদংশ তাকে গোপন করেছিল। তারই বিষজর্জরতায় সীতারামের দেহ রক্ত কুষ্ঠবীজ সংক্রমণের গুপ্ত পথ খুলে দিয়েছিল। হতভাগ্য সীতারাম, হতভাগ্য বনবিহারী। ক্রমে ক্রমে অমিতাচার অনিয়মের প্রশ্রয়ে রোগ হয়ে উঠল জটিল। আয়ুও ক্ষয় হলো, দেহ জীর্ণ হলো। লিভার, প্লীহা, পুরানো ম্যালেরিয়া, রক্তহীনতা, পান ভোজনের প্রতিক্রিয়া, সব জড়িয়ে সে এক জটিল ব্যাধি। জীবন মশাই মনে মনে বনবিহারীর অকাল মৃত্যুর কথা অনুমান করেছিলেন। মশাই বংশের আয়ু মহৎ সাধনার পরমায়ু যে, সে পাবে না, পাবার অধিকারীই নয় বনবিহারী। কিন্তু এত শীঘ্র যাবে ভাবতে পারেননি। অকস্মাৎ একদিন চোখে পড়ে গেল। সকালবেলা বাড়ির ভিতরে দাওয়ায় বসে বনবিহারী চা খাচ্ছিল। আরোগ্যনিকেতন থেকে কি একটা বিশেষ প্রয়োজন বোধ করি টাকা নেবার জন্য তিনি বাড়ি ঢুকেছিলেন। পূর্বদ্বারী কোঠাঘরের বারান্দায় বনু বসেছিল পরিপূর্ণ রৌদ্র উপভোগের জন্য। বনবিহারীর রৌদ্রালোকিত মুখের দিকে তাকিয়ে তিনি থমকে দাঁড়িয়েছিলেন। রক্তহীন বিবর্ণ মুখ বনবিহারীর, দৃষ্টিক্লান্ত, এবং ওই বিবর্ণ পাণ্ডুরতার উপরে যেন একটা পাংশু অর্থাৎ ছাই রঙের আস্তরণ পড়েছে। নয়, সেদিন তিনি বিধি লঙ্ঘন করে গোপনে ঘুমন্ত বনবিহারীর নাড়ি পরীক্ষা করেছিলেন। সন্তর্পণে হাতখানি নামিয়ে রেখে নেমে এসেছিলেন। তিনিই সেদিন নিজে চক্রধারীর কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, বনবিহারীর রোগ কি কমেছে চক্রধারী? কি বুঝছ? চক্রধারী একটু চিন্তিত হয়েই বলেছিল, আমার মনে হচ্ছে ব্যাপারটা অন্য রকম। আমি বলবো ভাবছিলাম। বনবিহারীকে আমি বলেছি আমার মনে হচ্ছে কালাজ্বর। কালাজ্বর? হ্যাঁ, বনবিহারীকে একবার কলকাতায় পাঠান, একবার দেখিয়ে আসুক। যাক, তাই যাক। তুমি যখন বলছো, যাক। আপনি একদিন দেখুন ভালো করে। না, দেখা উচিত নয়। আর যাক যাক, কলকাতায় গিয়ে দেখিয়ে আসুক। বনবিহারী কলকাতা গেল, সঙ্গে আতর বউ গেল। মশাই বলেছিল, বৌমাকেও নিয়ে যাও সঙ্গে। বৌমাকে? কেন? না, ওই সর্বনাশীকে বিয়ে করেই বনু আমার গলে গলে গেল রোগে। না, ওর নিঃশ্বাস আমি লাগাতে দেব না। মশাই আবার বলেছিলেন, ওসব বলতে হয় না আতর বউ,
ওতে ছেলে বউ দুজনের মনেই কষ্ট হয়। বৌমাকে সঙ্গে নিয়ে যাও, আমার কথা শোনো, তোমারও সাহায্য হবে। তাছাড়া বনুর মন ভালো থাকবে। এখন মন ভালো থাকাটা আগে দরকার। এই শশাঙ্কর বধূটির কথা সেদিন মনে পড়েছিল। মনে মনে বলেছিলেন, তোমাকে মাছের মুড়ো খেতে দিয়েছিলাম এবং তোমার দেওয়া কথা অনুযায়ী আমার পুত্রবধূকে স্বামী সঙ্গ ভোগের জন্যই সঙ্গে পাঠাচ্ছি। আসামের ক্যাল ব্যাধি কালাজ্বর, এককালে মৃত্যু আশ্রিত ম্যালেরিয়াই বলতো লোকে। তারপর কালাজ্বরের স্বতন্ত্র রূপ ধরা পড়েছে, জীবাণু আবিষ্কৃত হয়েছে। বাঙালি ডাক্তার ইউএন ব্রহ্মচারী তার ওষুধ আবিষ্কার করেছেন। তার বাবা বলতেন, আসামে এক ধরনের বিষ জ্বর আছে, সাক্ষাৎ মৃত্যু, মহামারীর মতো গতি প্রকৃতি। সেই রোগে ধরল বনবিহারীকে? না, চক্রধারী নতুন ডাক্তার, নতুন কালের রোগ এবং নতুন ওষুধের ওপর একটা ঝোঁক আছে। তিনি নারী দেখে বুঝেছিলেন জীর্ণ জ্বর, পুরানো ম্যালেরিয়া জীবনকে ক্ষয় করে শেষ সীমান্তে উপনীত করেছে। অন্ধকার মৃত্যুলোকের ছায়ার আভাস ওই আস্তরণ। তাঁর কথাই সত্য হয়েছিল। রক্ত পরীক্ষায় কালাজ্বরের বীজাণুর সাক্ষাৎ পাওয়া যায়নি। কলকাতায় বনবিহারীর শিক্ষকেরা যত্ন করেই দেখে ব্যবস্থাপত্র করে তাকে বায়ু পরিবর্তনে যেতে আদেশ করেছিলেন, কিন্তু সেখান থেকে ফিরে এলো জীর্ণতর হয়ে। রোগ মৃত্যুরোগে পরিণত যখন হয়, তখন রিপুই জীবনের বুদ্ধিদাতা। অমৃত বলে বিষ খাওয়ার দুর্মতি দেয় সে। পোর্ট ওয়াইন খেতে দিয়েছিলেন ডাক্তার। বনবিহারী 2 দিনে 1 বোতল পোর্ট খেতেন। তার সঙ্গে দ্রুত শক্তি সঞ্চয়ের জন্য মুরগি খেতে শুরু করেছিল। মৃত্যুর 3 দিন আগে মশাই আতরবউকে বলেছিলেন, বুক বাঁধতে হবে আতরবউ, বনুর ডাক এসেছে। আতরবউ বজ্রাহাতের মতো কয়েক মুহূর্ত স্তম্ভিত থেকে বজ্রবহ্নিতে জ্বলে উঠেছিলেন। বলেছিলেন, বলতে তোমার মুখে বাঁধল না? তুমি বাপ! আমরা যে মশাই বংশের বংশধর আতরবউ, আমার যে একটা কর্তব্য আছে, বনুকে প্রায়শ্চিত্ত করানো আমার কর্তব্য। না না না! বনবিহারী সে কথা শুনতে পেয়েছিল। হাউ হাউ করে কেঁদেছিল সে, বাঁচাও, আমাকে বাঁচাও, প্রায়শ্চিত্ত আমাকে করিও না, তাহলে আমি আর বাঁচব না। বেশ, তাহলে কিছু খেতে যদি স্বাদ থাকে খেতে দিও। আতরবউ তাও পারেননি। সেদিনের জ্বরটা ছেড়ে গেলে বনবিহারী নিজেই আচার চেয়ে খেয়েছিল। আতরবউ দেননি, দিয়েছিল বনবিহারীর স্ত্রী। পরের দিন বনবিহারী ভালো রইল। চক্রধারী কুইনিন ইঞ্জেকশন দিয়ে গেল। জীবনমশাই জানতেন এরপর একটা প্রবল জ্বর আসবে আগামীকালের মধ্যে। কখন আসবে জ্বর? বিনিদ্র হয়েই শুয়েছিলেন। ভাবছিলেন, গভীর রাত্রে সেদিন আবার ডাক এসেছিল, ডাক্তারবাবু, ডাক্তারবাবু। কে? আজ্ঞা, পশ্চিম পাড়ার হাজি সাহেবের বাড়ির লোক। কি, ছেলে কেমন আছে? ডাক্তার উঠে বসেছিলেন। হাজির ছেলের সান্নিপাতিক চিকিৎসা তিনিই করছেন। আসতে হবে একবার, বড় বাড়াবাড়ি। চলো যাচ্ছি। পথ সামান্য, মাইল 1.5, কিন্তু অন্ধকার রাত্রি। ধান ক্ষেতের ভিতর দিয়ে পথ। মশাই ভারী পায়ে শব্দ তুলে ভাবতে ভাবতে চলেছিলেন। লোকটা চলেছিল আলু হাতে, কাঠের কলবাক্স মাথায় নিয়ে আগে আগে। জমে মানুষে লড়াই, রোগে ভেষজে দ্বন্দ্ব। মনে আছে, সব ভুলে শুধু চিন্তা করেছিলেন স্ট্রিকনিন, ডিজিটালিস, অ্যাড্রেনালিন, হার্ট, নারী, রেসপিরেশন। গভীর চিন্তায় মগ্ন মশাই যেন ঘুমের ঘোরে পথ চলেছিলেন সেদিন। রাত্রির অন্ধকার, দুপাশের ধান ক্ষেত, এসব যেন কিছু ছিল না। মধ্যে মধ্যে নক্ষত্র ঝলমল আকাশের দিকে চোখ পড়েছিল ক্ষণিকের জন্য, আবার সঙ্গে সঙ্গেই চোখ নামিয়ে নিয়েছিলেন। সেখানে গিয়ে রোগীর বিছানার পাশে বসে নাড়ি পরীক্ষা করে, আলো তুলে ধরে রোগীর উপসর্গ লক্ষ্য করে, চেহারা দেখে, গন্ধ বিশ্লেষণ করে, অনেক চিন্তা করে ওষুধ দিয়েছিলেন।
কিছুক্ষণ বসে ওষুধের ক্রিয়া লক্ষ্য করে বাড়ি ফিরেছিলেন। হাজির নাতির ক্রাইসিস কাটবে। প্রশান্ত অথচ অবসন্ন মনে আকাশের দিকে তাকিয়ে ভগবানের কাছে বনবিহারীর মঙ্গল কামনা করেছিলেন। সবই জানেন, তবুও কামনা করেছিলেন। পূর্ব দিগন্ত থেকে পাণ্ডুর জ্যোৎস্নাকে গ্রাস করে অন্ধকার প্রসারিত হচ্ছে। দূরের গ্রামান্তর অন্ধকারে অস্পষ্ট হয়ে ঢাকা পড়ছে আঁধারে। ঠিক রোগীর দেহে মৃত্যু লক্ষণ সঞ্চারের মতো। নখের কোণ নীল হয়ে উঠেছে। হাত পায়ের তালুর পাণ্ডুরতা ক্রমশ সর্বদেহে ব্যাপ্ত হচ্ছে। বাড়ি ফিরে একবার থমকে দাঁড়িয়েছিলেন। না, তখনও জ্বর আসেনি। ভালোই আছে বনু। সকালে গাঢ় ঘুমে ঘুমুচ্ছে। তিনিও ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো তার ঘরের দরজায় কে তাকে ডাকছে। বাবা, বনু, কি হলো? তাড়াতাড়ি দরজা খুলেছিলেন। সামনে উঠানে অন্ধকার থমথম করছে। গাঢ় নির্জনতার মধ্যে ঝিঁঝি ডাকছে। কই বনু? কে ডাকলে? সম্ভবত তার মনে বনু ডেকেছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি বনুর ঘরের দরজায় গিয়ে ডেকেছিলেন, আতর বউ। সাড়া পেয়ে চমকে উঠেছিল আতর বউ। আতর বউ জেগেছে, তবে আসছে। বনু কেমন আছে? শীত শীত করছে বলছে, হয়তো জ্বর আসবে। আসবে নয়, তখন এসেছে। উফ, সে কি ভীষণ কম্প! সেই কম্পই শেষ কম্প বনুর। মশায় সেদিন শেষ রাত্রির আকাশের দিকে তাকিয়ে একা দাঁড়িয়েছিলেন আরোগ্য নিকেতনের দাওয়ার উপর। উত্তর পশ্চিম কোণে কালীতলা, দাওয়ার পাশেই কুয়ো, করবীর গাছে দুটো ফুলে ভরে রয়েছে। সামনের শিশির ভেজা ধুলোয় ভরা নিথর পথখানা পড়েছিল। তিনি আকাশের দিকে তাকিয়ে তারাগুলিকে দেখেছিলেন। কোথায় কোন তারা, কোথায় কোন সপ্তর্ষিমণ্ডল, অরুন্ধতী কোথায়, ধ্রুব, ধ্রুব তারা গেল কোথায়? কালপুরুষ? পূর্ব দিগন্তে তখন দণ্ড দুয়েক আগে চাঁদ উঠেছে, কৃষ্ণপক্ষের দ্বাদশীর চাঁদ। তাঁদের মতে ক্ষয়রোগগ্রস্ত চাঁদ। পাণ্ডুর বিবর্ণ, ক্ষয়িত কলেবর, 5 ভাগের 4 ভাগ ক্ষয়ে গিয়েছে। ক্লান্তির আর পরিসীমা নেই যেন। জ্যোৎস্নাও ম্লান। আকাশে ছড়িয়েছে, কিন্তু তাতে আকাশের দ্যুতি খোলে নাই। নীলিমার মধ্যেও যেন পাণ্ডুরতার ছায়া পড়েছিল। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতেই শশাঙ্কর বউয়ের কথা মনে পড়েছিল। দৃষ্টি নামিয়ে তাকিয়েছিলেন শশাঙ্কের বাড়ির গলিপথটার দিকে। সেই দিনও ওই গলিটার মুখে তখন জ্যোৎস্নার একটা ফালি মলিন থান কাপড় পরা একটি বিষণ্ণ নারী মূর্তির মতো দেওয়ালের গায়ে লেগেছিল। কিন্তু সেদিন আর শশাঙ্কের স্ত্রী বা মঞ্জরি বলে ভ্রম হয় নাই। ঠিক এই সময় বনুর উচ্চ চিৎকার শোনা গিয়েছিল, গেল গেল গেল, ধর ধর ধর, আহ হা 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 হা, মা মা মা, প্রলাপ বকতে শুরু করেছিল বনু। বাবা, বনু, বনু রে, সাড়া দিয়েছিলেন আতর বউ। শেষ সময়ে বনুর একবার জ্ঞান ফিরেছিল। কেঁদেছিল সে, আমাকে বাঁচাতে পারলে না। মশায় স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। আতর বউ ডেকেছিলেন, একবার দেখে যাও, কিছু ওষুধ দেয়। লোকে বলে তোমার ওষুধে মরণ ফিরে যায়। যায় না, কারুর ওষুধে যায় না। আমাকে ডেকো না। চক্রধারী অবশ্য এসেছিল, শিয়রে সেই বসেছিল, দুটো ইঞ্জেকশনও সে দিয়েছিল। কিন্তু মৃত্যুকে ডাকলে সে কোনো প্রতিরোধই মানে না। সে শক্তির আবিষ্কার হয়নি, হবে না। যতক্ষণ ব্যাধি ততক্ষণ ওষুধ, কিন্তু ব্যাধির হাত ধরে মৃত্যু এসে আসন বাঁধলে সব ব্যর্থ। শুধু দুঃখ হয়েছিল বনুর জন্য। কাঁদছে বনু। মনে পড়েছিল হাসি মুখে যারা মৃত্যুবরণ করেছে তাদের কথা। দেখেছেন বই কি এমন রোগী? কদাচিৎ নয়, একটি দুটি নয়, অনেক অনেক দেখেছেন তিনি। একালে ডাক্তারেরা দেখতে পায় না, পাবে না। তিনি দেখেছেন, অনেক দেখেছেন। নিতান্ত সাধারণ মানুষের মধ্যেই দেখেছেন।
নবগ্রামের রায়বংশের ভুবন রায়ের কথা মনে পড়ছে। রায়মশাইয়ের বাবার আমল, জীবনমশাইয়ের তরুণ বয়স। ভুবন রায় তখন প্রায় সর্বশান্ত। জগৎমশাইকে ডেকে পাঠালেন, মশাইকে বলো আমাকে যেন একবার দেখে যায়। জগৎমশাইয়ের চেয়ে বয়সে অনেক বড় ছিলেন ভুবন রায়। দরিদ্র বৃদ্ধ নিজের বাড়ির ভাঙা দেউড়িতে হুঁকো হাতে বসে থাকতেন। অভাব এমনই প্রচণ্ড যে কোনো পথচারীকে তামাক খেতে দেখলে তাকে ডাকতেন, কুশল প্রশ্ন করতেন, পরিশেষে বলতেন, দেখি তোমার কলকেটা একবার দেখি। তরুণ জীবন দত্ত সেদিন ভুবন রায়ের ডাক শুনে মনে মনে হেসেছিলেন। অবশ্য জগৎ মশাইকে বলতে সাহস করেননি। ভেবেছিলেন, উফ, মানুষের কি বাঁচবার লালসা! এই বয়স, সংসারের কোথাও কোনো পূর্ণতার আকর্ষণ নাই, তবু ভুবন রায় মরতে চায় না। জগৎ মশাইয়ের সঙ্গে তিনিও গিয়েছিলেন। ছেঁড়া ময়লা বিছানায় শুয়ে ভুবন রায় ক্ষীণ কণ্ঠে অভ্যর্থনা জানিয়েছিলেন, এসো মশাই, এসো এসো। কি হলো, যেতে হবে কি না দেখো তো ভাই। যেতে তো হবেই রায়মশাই, বয়স মানেই কাল। হেসে রায় বলেছিলেন, সে কথা ভুবন রায় ভুলে যায়নি জগৎ। সেই কাল পূর্ণ হলো কি না দেখো। খাল পূর্ণ না করে অকালে যাওয়া যে পাপ, সেও ভুবন রায় যাবে না। লোকে বলে গেলেই খালাস, তা অকালে জেলখানা থেকে পালালে কি খালাস হয় রে ভাই? পালিয়ে যাবেই বা কোথায়, আবার এনে ভরে দেবে। এখন খালাসের সময় যদি হয়ে থাকে, দেখো দেখি, এখানকার কটি কৃত্য আছে আমাকে সারতে হবে। ভুবন রায়ের বিষয় থাকতে বন্ধুর কাছে 500 টাকা নিয়েছিলেন। সে টাকার দলিল ছিল না। বন্ধুও সর্বশান্ত ভুবন রায়কে কোনোদিন তাগাদা করতেন না, কিন্তু ভুবন রায় সেটি ভুলতে পারেননি। অনেকবারই এই সম্পর্কে তার কর্তব্য করার চেষ্টা করেছিলেন, পারেননি। কিন্তু কল্পনা ছিল বন্ধুর কাছে মাপ চেয়ে নিতে হবে। কিন্তু সে কি সহজ? ভেবে রেখেছিলেন মৃত্যুর পূর্বে, তা সে বন্ধুই হোক আর নিজেরই হোক, চেয়ে নেবেন মুক্তি। তাই নিজের মৃত্যুর কথা স্থির জেনে তবে বন্ধুকে ডেকে হাত জোর করে বলবেন, আমাকে মুক্তি দাও। অবশ্য বিঘাখানেক নিষ্কর জমি রেখেছিলেন, সেইটুকু দেবারও সংকল্প ছিল ভুবন রায়ের। একটি টাকা বালিশের তলা থেকে বের করে মশাইয়ের হাতে দিয়েছিলেন। জগৎ মশাই হাত জোর করে বলেছিলেন, আমাকে মার্জনা করুন রায়মশাই। তা হয় না জগৎ, বৈদ্য প্রণামী না দিলে মুক্তি আমার আসবে না। তারপরেই হেসে বলেছিলেন, আমার শ্রাদ্ধ তো একটা হবেই, তাতেই তুমি 1 টাকার জায়গায় 2 টাকা নৌকুতো দিও। বন্ধুর কাছে মুক্তি নিয়ে ভুবন রায়ের হাসি মুখে চোখ বোঝার কথা অনেক দিন পর্যন্ত মানুষ স্মরণ করেছে, জীবনে ভরসা সঞ্চয় করেছে। তিনি নিজেও করেছেন। শুধু কি ভুবন রায়, গণেশ বায়েন, এ তো 20 বছর আগের কথা। তাঁর আরোগ্য নিকেতনের দাওয়ার সামনে খোলা একখানা গাড়িতে চেপে 80-85 বছরের বুড়ো গণেশের সেই আসার কথা আজও চোখের উপর ভাসছে। লম্বা লাঠিখানায় ভর দিয়ে বুড়ো নেমে শোরগোল তুলেছিল সেদিন। চিরদিনের কালা গণেশের শোরগোল তুলে কথা বলাই অভ্যাস। ছোট মশাই কই গো, আমাকে দেখো আগে, কই, পরের গাড়ি চেয়ে চিনতে এনেছি, ওরা আবার চলে যাবে, লবগেরামের লটকনের দোকানে জিনিস নেবে, বুড়োকে আগে বিদেয় করো। লোকজন সবাই অবাক হয়েছিল গণেশের দাপট দেখে। মশাইও গণেশকে প্রথমে চিনতে পারেননি। কে? শীর্ণ দীর্ঘদেহ বৃদ্ধ। কে? গণেশ বায়েন নয়, চিতুরার গণেশ বায়েন। হ্যাঁ, সেই তো। গণেশ তার চেয়েও বয়সে বড়, 10-15 বছরের বড়। গণেশ তার বিয়েতে ঢোল বাজিয়েছে, মায়ের চন্দনধেনু শ্রাদ্ধে, বাবার বৃষৎসর্গে ঢাক বাজিয়েছে, বনুর বিয়েতেও বাজনা বাজিয়েছে। গণেশ দাবি করে দীনবন্ধু মশায়ের অর্থাৎ তার পিতামহের শ্রাদ্ধেও সে ঢাক বাজিয়েছে। 80-85 বছর হবে গণেশের, সেই কারণেই গণেশ তাকে ছোট মশাই বলতো।
জীবনমশাই প্রশ্ন করেছিলেন, গণেশ, কী রে, তোর কি হলো? অ্যাঁ? কান দেখিয়ে গণেশ বললে, জোরে বলো। ভুল হয়ে গিয়েছিল তাঁর। গণেশ চিরদিন কালা, বৃদ্ধ বয়সে বেশি হয়েছে। নিজেই চিৎকার করছেন, অর্থাৎ নিজের কথা নিজেই শুনতে পাচ্ছে না। মশায় কণ্ঠস্বর উঁচু করেই বলেছিলেন, কি ব্যাপার? অসুখ, ব্যাধি ধরেছে। তোরও অসুখ হলো শেষে? হবে না, যেতে হবে না। হবে নাকি? তাই তো দেখতে বলছি গো, দেখো, মনে যেন তাই লাগছে, বুঝেছ? অসুখটা কি তাই বল আগে। পেটের গোলমাল গো। পেটের গোলমাল? হ্যাঁ, হাতখানা বাড়িয়ে দিয়ে মুখর বৃদ্ধ বলেই গিয়েছিল, বুঝেছ, আরও হয়তো 6 মাস 1 বছর বাঁচতাম। তা সেদিন ঢাক বাজিয়ে ভাইপো একটা পাঁঠার চরণ এনেছিল। তা মনে হলো জীবনে এলাম পৃথিবীতে, মাংস তো খেলাম না, সারা জীবনে বাদ্যি বাজিয়ে পেশাদি মাংস পেলাম অনেক, মুখে দিলাম না, অথচ স্বাদ তো আছে, ও না খেলে তো ছুটি হবে না। তাই বাপু খেলাম, ভালোই লাগলো, কিন্তু ওতেই লাগলো ফ্যাসাদ, পেটের ব্যামো হলো। 2 দিন খুব পেট মোচড় দিলে, তারপরেতে ঘাটে গেলাম একদিন, খুব সে ঘাটে যাওয়া, সেই সূত্রপাত। এখন তোমার 2 মাস হয়ে গেল, সেই চলছে। এখন আবার আমিষা হয়েছে। কীরকম মনে হচ্ছে বাবু? জীবনমশাই ভুরু কুঁচকে বলেছিলেন, এ অবস্থায় এলি কেন? আসা ঠিক হয়নি, খবর দিলেই তো পারতিস। কে একজন বলেছিল, তোমার তো টাকা আছে শুনতে পাই হে, না হয় মশাইকে 2 টাকা দিতে। অ্যাঁ, কি বলছো, এটে বলো গো। বলি, তোমার তো টাকা আছে হে। আছে? 7 কোটি টাকা আমার আছে, পুঁতে রেখেছি। তাই তো এসেছি মশাইয়ের কাছে। মশাই বলুক, আমি তাহলে জীবন মচ্ছবটা করে ফেলি। ছেলে নাই, পরিবার নাই, ভাইপোরা কটা নেবে? কিছুই করবে না। জমি আছে, সে ওদের পাবার, ওরা নিক। টাকাটা আমি জীবন মচ্ছবটা করে আর মা চণ্ডীর পাট আঙ্গন বাঁধিয়ে খরচ করে যাব। তা দেখো, ভালো করে দেখে বলো কতদিন আর বাকি। বস, একটু জিরিয়ে নে। গণেশ খুব সমজদারের মতো ঘাড় নেড়ে বলেছিল, হ্যাঁ, সে বুঝেছ, ওই রোগ হতেই আমি বুঝেছি। ইনি সে লয়, ইনি সেই তিনি, মন ঠিক বলে দিয়েছিল। তবু বলি, কে জানে, মুরুক্ষু সুরুক্ষু মানুষ, যাই ছোট মশাইকে দেখিয়ে আসি, তার তো ভুল হবে না। তাহলে ঠিক আছে, চণ্ডী মায়ের পাট অঙ্গন বাঁধাবার কাজ লাগিয়ে দিই, তারপরেতে জীবন মচ্ছব। হরি হরি বলো মন, হরি হরি বলো বলে প্রণাম করে 2 টাকা নামিয়ে বলেছিল, না বলো না, ছেড়কাল বেনা পয়সায় দেখেছ, এই 2 টাকাতে শোধ। মনে মনে সেদিন প্রশ্ন জেগেছিল, গণেশকে সত্যিই বুঝতে পেরেছিল? শরৎচন্দ্রের দিদিমার কথা মনে পড়েছিল, বনুর মৃত্যুর মাস 8 আগের কথা। তাকে হাত দেখতে ডেকেছিল, সেও বুঝতে পেরেছিল, ডাক শুনতে পেয়েছিল। বৃদ্ধা চিরদিনই খেতে দিতে ভালোবাসত, খাওয়া দাওয়ার আয়োজন করতেও জানত। শরতের দিদিমার হাতের ফুলবড়ি আর পাঁপড় ছিল উপাদেয় সামগ্রী। সেই কারণেই মশায় হাত দেখে জিজ্ঞাসা করেছিলেন, কি খেতে ইচ্ছা হয় গো? জিভ কেটে বৃদ্ধা বলেছিলেন, আমার পোড়া কপাল, এই কথা তুমি জিজ্ঞাসা করলে বাবা? তবে কি স্বাদ হয় বলো? শরৎকে শুধু দেখব একবার, দেখে বলো কদিন বাঁচব। শরৎ ফিরে আসা পর্যন্ত থাকব। শরৎ তখন বিয়ে পরীক্ষা দিচ্ছে। শরতের মা বলেছিল, বলুন টেলিগ্রাফ করবো কি না? না, দিন 15 দেবও আছে। শরৎ তো 7 দিন পরে আসবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। নাতি দেখতে তুমি পাবে দেবও। কি কষ্ট কি বলো, খোরাক কয়েক ওষুধ দেব। কষ্ট অস্বস্তি আর কি, মনে হচ্ছে গেলেই সুখ, নিশ্চিন্তি,
বাঁচি। এমন অনেক মানুষকে দেখেছেন। এই যাওয়াই তো যাওয়া, মৃত্যুর সমাদরের অতিথি। একালে তেমন অতিথি বোধহয় মৃত্যু পায় না। আর কি হবে না? ঠিক এই সময়ে আতর বউ চিৎকার করে কেঁদেছিল, ওরে বনু রে। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের পর্বটি। ভালো থাকবেন। সমস্ত পর্ব শুনে নেবেন আমার চ্যানেলে যদি ভালো লাগে গল্পটি। আজকের মতো নমস্কার।